একটা মিছিল যাচ্ছে, নির্জীব ধরনের মিছিল। কোনো রকম উৎসাহ নেই, উত্তেজনা নেই। কার চামড়া কে তুলে নিতে যাচ্ছে, কিন্তু এমনভাবে বলছে যেন চামড়া তুলে নেওয়াটা একটা আরামদায়ক ব্যাপার। মিছিলের পেছনে পেছনে একটি পুলিশের গাড়ি। গাড়ির জানালায় মোটাসোটা একজন পুলিশ অফিসারের মুখ। ভদ্রলোকে খুবই ক্লান্ত মনে হচ্ছে। হাই তুলছেন। মাসুম, বল, এশার সঙ্গে কি তোর ইদানিং দেখা হয়েছে? পরশু হয়েছে। ওর খবর কি বলতো? খবর কিছু জানি না। সিরাজের সঙ্গে খুব খাতির জমেছে। সিরাজটাকে? মালদার পার্টি। এশার একটা কবিতার বই বের করে দিয়েছে। তাই নাকি? হুম। আমার কাছে কপি আছে। বেচতে নিয়ে এসেছিল। পুশিং সেল। আমি বললাম মাগনা দিলেও আমি এই বই নেব না। সত্যি বই বের করেছে? হুম। আমার তো মনে হয় তুই আবার মিথ্যা কথা বলছিস। মাঝে মাঝে সত্যি কথাও বলি। বইটার নাম কি? নাম জানি না, আমার কোনো ইন্টারেস্ট নেই। বাসেম আগ্রহ নিয়ে মিছিলের দিকে যাচ্ছে। মিছিল দেখলেই সে এক ধরনের উত্তেজনা অনুভব করে। এখন করছে সম্ভবত। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ঢুকে পড়বে। মাসুম পিচ করে একদলা থুতু ফেলল। মাদি মার্কা একটা মিছিল বের করেছে। নেতাটা দেখেছিস? পান খাচ্ছে। আঙুলে আবার চুন। এই শালা মিছিল করবে কি? কিছু একটা করা দরকার বীরু। পুলিশের গাড়িতে দুটো ইটের চাকা মারলেই খেলা জমে যাবে। আয় না। পাগল! দেশটা কেমন ঝিম মেরে গেছে। উত্তেজনা নেই, ফায়ার নেই। ওই শালা নেতার দিকে তাকিয়ে দেখ। হারামজাদা এখন সিগারেট ধরাচ্ছে। দাঁড়া, খেলা জমিয়ে দেই। ভেলকি লাগিয়ে দেই। পটকা ফটকা থাকলে ভালো হতো। আমি উদ্বিগ্ন গলায় বললাম, আমি আগে বাসে উঠি, বিদেয় হই, তারপর যা ইচ্ছা কর। তাড়াতাড়ি চলে যা, হেভি গঞ্জাম লাগিয়ে দেব। আমি দ্রুত বাসে উঠে পড়লাম। মাসুম চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে কাণ্ড কিছু একটা করবে। অপেক্ষা করবে কি না কে জানে। আমি বাসের জানালা গলে হাত নাড়লাম। মাসুম দেখলো কি দেখলো না বুঝতে পারলাম না। মুখ শক্ত করে আগের মতোই দাঁড়িয়ে রইল। বাস ছেড়ে দিল। দেখতে দেখতে ঝড়ের গতি। প্রতিটি বাস এবং ট্রাকের ড্রাইভাররা সম্ভবত নিয়তিবাদী। যা হবার হবে, এইরকম একটা ভাব করে এক্সিলারেটর চাপতে থাকে। সামনের বড় রকমের জটলা থাকলে হয়তোবা চোখও বন্ধ করে ফেলে। মতি মিয়া নামের একজন ট্রাক ড্রাইভার আমার সঙ্গে খানিক আলাপ আছে। তার কাছে শুনেছি ঢাকা শহরে নাকি একজন কামেল আদমির কন্ট্রোলের আছে। সেই কামেল আদমির হুকুম ছাড়া কিছুই হওয়ার উপায় নেই। কাজেই সাবধান হয়ে ট্রাক চালালে যে কথা, অসাবধান হয়ে ট্রাক চালালেও একই কথা। অ্যাক্সিডেন্ট হবার হলে হবেই। সেই কালে আদমির ঠিকানাও মতি মিয়া জানে। একদিন আমাকে নিয়ে যাবে এরকম কথা আছে। ভেবে রেখেছি যাব, দেখে আসব। পৃথিবীতে দেখার জিনিসের শেষ নেই। অনেক কিছুই তো দেখলাম। একজন কামেল আদমিও দেখে আসি। মনে হয় ভদ্রলোকের একটি চেহারা কল্পনা করে রেখেছি। ৩ মণের মতো ওজন। এখন পর্যন্ত কোনো রোগা পীর আমার চোখে পড়েনি। ঐশ্বরিক ব্যাপার-স্যাপার এবং শরীরের মেদ এ দুইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে বলে আমার এই ধারণা। ভদ্রলোকের গা থেকে নিশ্চয়ই ভুর ভুর করে আতরের গন্ধ বেরোচ্ছে। চোখে সুরমা দেওয়া। চোখ দুটি দেখাবে কোমল। ভদ্রলোকের কণ্ঠস্বর হবে মোলায়েম, যাকে বলে সিল্কি ভয়েস। এদের সবকিছুই মোলায়েম থাকে। গলার স্বর মোলায়েম, কথাবার্তা মোলায়েম, শরীর মোলায়েম, শুধু অন্তরটা কঠিন। ৭১-এ তাই দেখা গেছে। বাস বড় রকমের একটা ঝাঁকুনি খেয়ে হঠাৎ চলতে শুরু করলো, আর ঠিক তখন এশাকে দেখলাম রাস্তা পার হচ্ছে। তার রাস্তা পার হবার টেকনিকটা চমৎকার। ডান বাম কোনো দিকেই তাকাবে না, মাথা নিচু করে ছোট ছোট পা ফেলবে। ভাব দেখে মনে হবে সে অন্ধ এবং বধির। গাড়ি, হর্ন, রিকশা, টুনটুন কোনো কিছুই তাকে স্পর্শ করবে না। একদিন রাগ করে বলেছিলাম, কি সব ছেলে মানুষই করো। কোনো অসাবধান ড্রাইভার যদি তোমার উপর গাড়ি তুলে দেয় তখন? তুলবে না। তুলবে না এরকম মনে করার কারণ কি? কারণ হচ্ছে ওরা যখনই দেখবে খুবই অসাবধান একটা মেয়ে রাস্তা পার হচ্ছে, তখন ওরা সাবধান হয়ে যাবে। ওরা নাও তো দেখতে পারে। দেখবেই। কারণ আমি একজন রূপবতী মেয়ে। রূপবতী একটি মেয়েকে দেখবে না তা কি হয়? আর যদি গাড়ি তুলেই দেয়, রাস্তায় মরে পড়ে থাকবো। বিখ্যাত একজন কবি রাস্তায় মরে পড়েছিলেন। তার সঙ্গে একটা মিল পাওয়া যাবে। বিখ্যাত কবিটা কে? জীবনানন্দ দাশ। আমি অবলীলায় বললাম, সে আবার কে? এসে আহত গলায় বলল, ঠাট্টা করছো? না, ঠাট্টা করবো কেন? নামও শুনিনি। সত্যি নাম শুনোনি? হুম। একজন শিক্ষিত ছেলে হয়ে তুমি এসব কি বলছো? আমি শিক্ষিত এই কথাটা তোমাকে কি বললো?
এসব ফোঁস করে বলল, আমার হাত ছাড়ো। আমি হাসি মুখে বললাম, আমি তোমার হাত ধরে নেই। হাত ছাড়ার কথা উঠছে কেন? এসা যেন একটু লজ্জা পেল, আর আমার মনটা হলো খারাপ। এসা এইভাবে বলল, আমার হাত ছাড়ো, তা দেখে মনে হয় অনেকেই নিশ্চয়ই এশার মন খারাপ করে দেওয়ার মতো কিছু কথাবার্তা তার হাত ধরে রেখেই বলে। তখন এশা বলে, আমার হাত ছাড়ো। বলতে বলতে এটা তার অভ্যাস হয়ে গেছে। যে কেউ এশার হাত ধরতে পারে, তাতে এশা কিছু মনে করবে না। জীবনানন্দ দাশের নাম আমি কেন শুনবো না? আমাদের কাজই তো হচ্ছে বিখ্যাত লোকেদের নাম শোনা, প্রতিভাবান ব্যক্তিরা প্রতিভা দেখে মুগ্ধ হওয়া, দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবা, আহারে, আমি কেন এরকম হতে পারলাম না? ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ যদি কখনো হয়, তাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, জনাব, আপনি অল্প কিছু প্রতিভা মানুষকে প্রতিভা দিয়ে পাঠালেন আর আমাদের বানালেন ভেজিটেবল। এ কাজটা কি করা উচিত হলো? সাম্যবাদী স্পিরিট আপনার মধ্যে এলো না কেন বলুন তো? এশাকে অবাক করে দেবার জন্য জীবনানন্দের দুটি কবিতা মুখস্থ করে ফেললাম। তেমন কোনো সুযোগ পেলে আবৃত্তি করা যাবে। 3 মাসের মধ্যে কোনো সুযোগ পাওয়া গেল না। এশার সঙ্গে বেশ কয়েকবার দেখা হলো, দুবার গুলিস্তানের মোড়ে, একবার এলিফ্যান্ট রোড, বেশ কয়েকবার মধুর ক্যান্টিনে। এইসব জায়গায় নিশ্চয়ই বলা যায় না, ঘুমায়ে পড়িব আমি একদিন তোমার নক্ষত্রের রাতে, শিয়রে বৈশাখ মেঘ, সাদা সাদা যেন করির শঙ্খের পাহাড়, নদীর ওপার থেকে চেয়ে রবে, কেন এক শঙ্খ বালিকার ধূসর রূপে মনে হবে। অবশ্যই একবার কবিতা শোনাবার সুযোগ তৈরি হলো। এশার সঙ্গে রিকশায় করে যাচ্ছি, মেঘলা দুপুর, মোটামুটি ফাঁকা রাস্তা, রিকশাওয়ালাও বুড়ো। আমাদের কথাবার্তা কিছু শুনছে বলে মনে হচ্ছে না। এশার মন খুব ভালো এবং তরল অবস্থায় আছে বলেও মনে হলো। আমার কবিতাটা মনে মনে একবার আবৃত্তি করে নিতে ইচ্ছে হলো, করেও নিলাম, যাতে ঠিক সময় আটকে না যাই। ঘুমিয়ে পড়িব আমি একদিন তোমার নক্ষত্রের রাতে, শিয়রে। দ্বিতীয় লাইনে গন্ডগোল হয়ে গেল। শিয়রে কি তাই ভুলে গেলাম। বৈশাখ মাস নাকি ভাদ্র মাস? মনে হচ্ছে শিয়রে খুব সম্ভবত আষাঢ় মাস, কারণ এই মাসটা নিয়ে কবিদের মাতামাতি বেশি। এশাকে কবিতা শোনালো হলো না। ভালোই হলো, হয়তো সে হেসে ফেলতো। তার পক্ষে সেটাই স্বাভাবিক। মনিরুজ্জামান নামের এক ছোকরা অধ্যাপক একবার এশাকে প্রেম নিবেদন করেছিল। গদগদ গলায় বলেছিল, এশা, আমি তোমাকে ভালোবাসি। এশা তৎক্ষণাৎ বলেছে, আমি আপনাকে ভালোবাসি। কাজেই শোধবোধ হয়ে গেল। এখন আর ওই নিয়ে কথা বলবেন না। মনিরুজ্জামান পরবর্তী সময়ে এশাকে নিয়ে অনেক আজে বাজে কথা রটিয়েছিল। এশা তাতে খুব মজা পেয়েছে। এত কাজ দিয়ে এশা চলে গেল, অথচ তাকে ডাকা গেল না। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, সারাদিন তাকেই খুঁজেছি, এখন দেখা পেলাম, অথচ ডাকতে ইচ্ছা হলো না। আমরা বড় অদ্ভুত প্রাণী। বাসায় ফিরলাম 5টায়। ধীরেন কাকু বারান্দায় মুখ শুকনো করে বসে আছেন। বারান্দায় ডাক্তার বসে থাকা মানেই হলো কিছু একটা ঝামেলা হয়েছে। মার সেই ব্যথা কিংবা বাবার কাশি, তবে গুরুতর কিছু না। সেরকম হলে ডাক্তার বারান্দায় বসে চুকচুক করে চা খেত না। ধীরেনবাবু বললেন, বিরু, কোথায় ছিলে সারাদিন? একটা ইন্টারভিউ ছিল কাকা। তোমার বাবাও তাই বলেছেন, তবে এইদিকে তো জমে মানুষই টানাটানি হচ্ছিল। তোমার বাবার কথা বলছি। হঠাৎ কাশি, সেই কাশির সঙ্গে হলুদ রঙের ডিসচার্জ কিছু ব্লাডও আছে। বলেন কি? এখন একটু ভালো, ঘুমোচ্ছেন। শোনো বীরু, আমার তো মনে হয় তাকে হাসপাতালে ট্রান্সফার করা দরকার। তোমার চেনা জানা কেউ আছে? জি না। ধরাধরি ছাড়া তো কিছু হবে না। হাসপাতালে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো তো। অনেক সময় টাকা পয়সা দিয়েও কাজ হয় না। যাও, ভেতরে যাও। আমি আছি, কিছুক্ষণ। ঘুম ভাঙুক, ভয়ের কিছু নেই। আমি পা টিপে টিপে ভিতরে ঢুকলাম। আমি ভেবেছিলাম মা এবং পারুল দুজনে আমাকে দেখামাত্র মুখ কঠিন করে ফেলবে। এমন একটা ভঙ্গি করবে যেন মহাপাপ করে পাষণ্ড একমাত্র বাড়ি ফিরেছে, যার বাবা মারা যাচ্ছে, অথচ এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বুকে ফু দিয়ে ঘরে ঢুকবো। বাস্তবে তা হলো না। মা আমাকে দেখে অসম্ভব খুশি হয়ে গেলেন। আনন্দে তার মুখ ঝলমল করতে লাগলো। এই আনন্দ ভরসা ফিরে পাওয়ার জন্য আমাকে হাত ধরে রান্নাঘরে টেনে নিয়ে গেলেন। ফিসফিস করে বললেন, এখন ভালো, খুব ভালো, ঘুমাচ্ছে। শুরু হলো কখন? তুই যাবার পরপরই। পানি খেতে চাইলেন, পানি দিলাম। পানি খাওয়া শেষ করেই কাশি। প্রথমে অল্প, তারপর চোখ টোক উল্টে যাবার মতো অবস্থা। বলো কি, যা ভয় পেয়েছিলাম রে ভীরু। ভয়ের কি আছে? মানুষের অসুখ হয় না? অসুখ হয়, চিকিৎসা করলে সুস্থ হয়। তুই যা, তোর বাবাকে দেখে আয়। শব্দ করিস না, উঠে পড়বে। আমি পা টিপে টিপে বাবার ঘরে ঢুকলাম।
গা কেমন যেন শিরশির করছে। খুব জ্বর আসবার আগে যেমন হয় তেমন। গলা বুক শুকিয়ে কাঠ। বাবাকে পরিষ্কার দেখা গেল না। ঘর অন্ধকার। বাবার উপর একটা মশারি ফেলে দেয়া। মাছির উপদ্রব থেকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা। দিনের বেলা ঘুমালে বাবা মশারি ফেলে দেন। পারুল হাত পাখা নিয়ে মশারির ভিতর বসে আছে, ক্রমাগত হাওয়া করছে। কয়েল পুড়ে যাওয়া ফ্যান ঘুরছে না। সামান্য কটা টাকা হলেই কয়েল ঠিক করা যায়, টাকাটার ব্যবস্থা বাবা সম্ভবত করে উঠতে পারছেন না। আমি পা টিপে টিপে রান্নাঘরে চলে এলাম। মা রান্না চাপিয়েছেন, হাঁড়িতে ভাত ফুটছে। তিনি অতি দ্রুত বেগুন কুটছেন। ক্লান্ত গলায় বললেন, আজ দুপুরে কারো খাওয়া হয়নি রে, বুঝলি? কি যে একটা ঝামেলা। মুনিরের মাকে দিয়ে একটি মুরগির বাচ্চা আনিয়ে ছটকা দিলাম, জানের বদলে জান। ভালো করেছ। ডাক্তারবাবু যা করলেন বলার না। তুই একটা খুব খেয়ালি তুই এটা খুব খেয়াল রাখবি বীরু। ওনার কোনো বিপদ হলে জান দিয়ে পড়বি। মা চোখ মুছলেন। লোকটা যা করেছে কেউ কারো জন্য এরকম করে না। খারাপ ডাক্তাররা মানুষ হিসেবে ভালো হয় মা। ছি, এটা কিরকম কথা? খারাপ ডাক্তার হবে কি জন্য? এমনি বলছি, ঠাট্টা করছি। এরকম ঠাট্টা আর করবি না বীরু। আর করব না। ডাক্তারবাবুকে এখন বল চলে যেতে। কতক্ষণ বেচারা বসে থাকবে? তোর বাবার ঘুম ভাঙলে খবর দিয়ে আসবি। ধীরেন কাকু ঝিমুচ্ছিলেন। আমার কথা শুনে বাসায় চলে যেতে রাজি হলেন। শুকনো গলায় বললেন, হাসপাতালের ব্যবস্থাটা করো। আমি অবস্থা ভালো দেখছি না। হার্টবিট রেগুলার না, ইরেগুলার। মাঝে মাঝে কেমন যেন থেমে থেমে যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত বাবা ঘুমুলেন। এই সময়টার মধ্যে আমি মার কাছ থেকে অন্য একটা খবর পেলাম। তোর কাছে একটা মেয়ে এসেছিল। রোগা পাতলা, খুবই মিষ্টি চেহারা। কখন এসেছিল? তোর বাবাকে নিয়ে যখন জয় মানুষের টানাটানি হচ্ছে তখন। কোনো কথাই বলতে পারিনি। কথা আর কি বলবো বল? আমার নিজেরই কি তখন হুঁশ জ্ঞান আছে? বাড়িওয়ালার বউ এসেছিল। সে বলেছে, আপা, মাথা উত্তর দিক করে সরিয়ে দিন। মাথা উত্তর দক্ষিণ করে দিতে হবে কেন? মরবার সময় তাই করার নিয়ম। এ অবস্থা হয়েছিল নাকি? হয়েছিল। সন্ধ্যা মেলবার আগে মা এবং পারুল ভাত নিয়ে বসে গেল। দেখে বোঝাই যাচ্ছে তারা অসম্ভব ক্ষুধার্ত। আমি বাবার ঘরে ঢুকে বাতি জ্বালালাম। বাবা জেগে উঠে বললেন, কে? বাবা, আমি বীরু। বাতি নিভিয়ে দে। বাতি নিভিয়ে খাটের কাছে এগুতে কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম। ঝনঝন করে কি যেন নিচে পড়লো। বাবা ভারী গলায় বলল, কে বীরু? হুম। ইন্টারভিউ কেমন হয়েছে রে? ভালো। কিরকম ভালো? বেশ ভালো, মনে হচ্ছে লেগে যাবে। পেরেছিলি সব? হ্যাঁ, দু একটা মিস হয়েছে। আশ্চর্য, মিথ্যা কথা বলতে আমার মোটেও আটকাচ্ছে না। অবলীলায় মিথ্যা বলছি। মনে হচ্ছে মাসুমের চেয়েও ভালো বলছি। মিথ্যাটাকে আমার নিজের কাছেই সত্যি বলে মনে হচ্ছে। কোনটা পারিসনি? রবীন্দ্রনাথের মৃত্যু তারিখটা জিজ্ঞাসা করেছিল, ওইটা পারিনি। 22শে শ্রাবণ। পারিসনি কেন? মনে ছিল না বাবা। খুব অন্যায়। গ্রেট ম্যানদের মৃত্যু তারিখ, জন্ম তারিখ সব মুখস্থ থাকা দরকার। অন্য সব পেরেছি। ইন্টারভিউ বোর্ডে চেয়ারম্যান জিজ্ঞাসা করলেন, মফস্বলে পোস্টিং দিলে আপনার আপত্তি আছে? তুই কি বললি? বললাম না। খুব ভালো করেছিস। পোস্টিং একবার হলে ট্রান্সফার করা কঠিন না। তা ঠিক। বাবা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, তোর আজকের ইন্টারভিউ ভালো হবে জানতাম। সব খারাপ জিনিসের সাথে একটা ভালো জিনিস থাকে। অসুখটা যখন খুব বেড়ে গেল তখনই বুঝেছিলাম তোর ইন্টারভিউ ভালো হচ্ছে। বাবা আবার ঘুমিয়ে পড়লেন। আমি পা টিপে টিপে আমার নিজের ঘরে চলে এলাম। পায়েল কিছুক্ষণ পর চা নিয়ে ঢুকলো। সে খুব ভয় পেয়েছে। মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। সে টেবিলে চা নামিয়ে রাখলো। বলল, ভাইয়া, ওই মেয়েটা বলে গেছে আজ সন্ধ্যাবেলা নিউ মার্কেটের বাইরে বইয়ের দোকানগুলোর সামনে তুমি যেন যাও। খুব নাকি দরকার? কি দরকার কিছু বলেনি? না। কিন্তু ভাইয়া তুমি ঘর ছেড়ে যাবে না। বাবার অবস্থা খুবই খারাপ। তুমি আগে দেখোনি তাই বুঝতে পারছো না, বুঝলে? হ্যাঁ, বুঝলাম। মেয়েটাকে আমাদের সঙ্গে পড়ে। মেয়েটার সঙ্গে কোনো কথা বলতে পারিনি। তাকে আরেকদিন আসতে বলবে? আমি হ্যাঁ না কিছু না বলেই শার্ট গায়ে দিলাম। পারুল তীক্ষ্ণ গলায় বলল, কোথায় যাচ্ছ? ধীরেন কাকু বলেছেন হাসপাতালে একটু খোঁজ নিতে। গিয়ে দেখি সিট পাওয়া যায় কিনা। পারুল আমার কথা বিশ্বাস করলো না। তার চোখ দিয়ে ঘৃণা ফুটে বেড়াচ্ছে। আমার ইচ্ছা করছে প্রচন্ড একটা চড় দিয়ে বসতে। কারণ আমি সত্যি সত্যি হাসপাতালের দিকেই যাচ্ছি। যাবার আগে 2-1 মিনিটের জন্য নিউ মার্কেট হয়তো থামবো, সেটা বিরাট কোনো অন্যায় নিশ্চয়ই হবে না। টুকু লম্বা পা ফেলে এগিয়ে আসছে। যখন কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না তখনই টুকুর সঙ্গে দেখা হয়। তার হাত থেকে সহজ নিষ্কৃতি হওয়ার কোনো কথা নেই। গায়ের সঙ্গে গা লাগিয়ে কথা বলবে। চলে যেতে চাইলে হাত চেপে ধরবে। সে কিছুতেই যেতে দেবে না, পেছনে পেছনে আসবে।
টুকু সরু গলায় বলল, দোস্ত, আমি না শোনার ভান করলাম। দোস্ত, একটা কথা শুনে যা। আমার কাছে টাকা পয়সা কিছু নেই রে টুকু। দোস্ত দোস্ত বললে কোনো লাভ হবে না। টাকা পয়সার দরকার নেই, আল্লাহর কসম, বিশ্বাস কর, আমার পকেট ভর্তি টাকা। দরকার হলে তুই কিছু নে, সত্যি বলছি রে। টুকু এক গাদা 100 টাকার নোট বের করলো, চকচকে নোট। আমি হকচকিয়ে গেলাম। দোস্ত, তুই নে, কত লাগবে বল। লাগবে না কিছু। লাগবে লাগবে, চাচা জানের কথা শুনেছি, পানির মতো টাকা খরচ হবে। ডাক্তার ফাক্তার কত হাঙ্গামা। তার উপর ধর আল্লাহ না করুক সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় তখন। আমি বহু কষ্টে নিজেকে সামলালাম। টুকুর উপর রাগ করা অর্থহীন। কেন রাগ করছি তা বোঝার মতো ক্ষমতা তার নেই। আমি কঠিন স্বরে বললাম, পথ ছাড় টুকু, কাজ আছে। 1 মিনিট দোস্ত, জাস্ট 1 মিনিট। একটা খুব জরুরি কথা। তোর পায়ে ধরছি, শুনে যা। টুকু সত্যি সত্যি নিচু হয়ে আমার পা চেপে ধরলো। বল, কি বলবি? টাকা কিভাবে পেয়েছিস সেটা বলবো। বলার দরকার নেই, বুঝতে পেরেছি। তুই যা ভাবছিস তা না দোস্ত। আপ অন গড, মজুমদার সাহেব আমাকে টাকাটা দিয়েছেন। সন্ধ্যাবেলা ডাকিয়ে নিয়ে গেলেন। তারপর একটা খামের মধ্যে করে টাকাটা দিলেন। 30,100 টাকা। কেন দিল সেটা বলে নাই। বলেছে, টুকু আমাকে একটা কাজ করে দিতে হবে। আমি বললাম দিব। তখন মজুমদার সাহেব খামটা দিলেন। কাজটা কি? সেটা তো দোস্ত বলে নাই, পরে বলবে। অ্যাডভান্স পেমেন্ট, রাত 8টার সময় যেতে বলেছে। ভালোই তো, যা। কিন্তু দোস্ত মনটা খারাপ। কি কাজ কে জানে, মানুষ মারা কাজ, কাউকে মেরে ফেলতে হবে। টুকু হা করে আমার দিকে তাকিয়েছে। আমি বললাম, পথ ছাড়, কাজ আছে। টাকাটাকে ফিরিয়ে দেব দোস্ত? তোর ইচ্ছা। ফেরত দেবো কিভাবে? 1000 টাকার মতো খরচ হয়ে গেছে। একটা গরম শাল কিনলাম। ভালোই করেছিস। অস্ত্রপাতি লুকিয়ে রাখার জন্য শাল হচ্ছে চমৎকার জিনিস। টুকু ছোট্ট করে নিঃশ্বাস ফেললো, নিচু গলায় বলল, তুই কিছু টাকা রাখ দোস্ত। তোর কাছ থেকে 1-2 টাকা করে মেলা টাকা নিয়েছি। আমার লাগবে না, যাই রে টুকু। টুকু আমার সঙ্গে সঙ্গে আসতে লাগলো। সে আসবেই, রিকশায় ওঠা না পর্যন্ত সে আসবে। রিকশায় ওঠার পরও সে খানিকক্ষণ রিকশা ধরে থাকবে। দোস্ত, একটা বুদ্ধি দে। কি করব? যাবো মজুমদারের কাছে? টাকা নিয়েছিস, যাবি না মানে? না গেলে মজুমদার তোকে ছাড়বে? যদি সত্যি সত্যি মানুষ মারার কথা বলে তখন কি করব? একটা লম্বা ছুরি সাথে নিয়ে যা। নতুন করে তোর নতুন শালের আড়লে লুকিয়ে রাখবি। মানুষ মারার কথা বললে ছুরিটা বের করে ওর ভুঁড়ির মধ্যে বসিয়ে দিবি। ঠাট্টা করছিস কেন রে দোস্ত? একটা সিরিয়াস প্রবলেম। ঠাট্টা করছি তোকে কে বললো? ওকে মারতে পারলে তোর আগের সব পাপ কাটা যাবে। টুকু ফ্যাকাশে ভাবে হাসতে লাগলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। থরথর করে ঠোঁট কাঁপছে। এক হাতে এক হাত প্যান্টের পকেটে। 100 টাকার চকচকে নোটগুলো সে নিশ্চয়ই এই হাতে ধরে আছে। নতুন নোটের স্পর্শের মতো আরামদায়ক আর কিছুই নেই। আমি ক্লান্ত গলায় বললাম, চল রে টুকু। নিউ মার্কেটে এসার সঙ্গে দেখা হলো। কি সুন্দর লাগছে তাকে। এসা হচ্ছে সেই রকম মেয়ে যাকে যেদিন দেখা যায় সেদিনই মনে হয় সে সাজের নতুন কোনো কায়দা করেছে, যার জন্য অন্য রং যে কোনো দিন সুন্দর লাগে। আজ তাকে লাগছে ইন্দ্রাণীর মতো। হালকা নীল রঙের একটি শাড়ি, সেই নীলের ছায়াও যেন চোখে পড়েছে। কেমন নীল নীল লাগছে তাকে। তার চোখ। সেই নরম গলায় বলল, আমি ভেবেছিলাম তুমি আসতে পারবে না। তোমার বাবার শরীর কেমন? ভালো। সত্যি ভালো তো? আমি খুব খারাপ দেখেছিলাম। এখন চমৎকার, খাওয়া দাওয়া করে বারান্দায় বসে আছেন। আশ্চর্য তো। একে বলে মিরাকুলাস রিকভারি। ধীরেনবাবু বলে আমাদের একজন ডাক্তার আছেন। তিনি যাকে বলে সাক্ষাৎ নীলরতন রায় কিংবা এ জাতীয় কিছু। এক ডোজ কি খাইয়ে দিয়েছেন? বাবা উঠে বসে বললেন, হুক্কা বোলাও। ঠাট্টা করছো? আরে না, বাবা অসুস্থ থাকলে কি আমি আসতাম? আমার কেন জানি মনে হচ্ছে অসুস্থ থাকলেও তুমি আসতে। পুলিশ বক্সের সামনে যেতে বলেছিলাম, গিয়েছিলে তাই না? হুম। তুমি যাবার কিছুক্ষণ পরই আমি গেলাম। একজন পুলিশ অফিসার আমাকে খুব যত্ন করলো। তোমার নাকি খুব ভালো ফ্রেন্ড। বসুম ফ্রেন্ড। পুলিশের কোনো হেল্প লাগলে বলবে, ব্যবস্থা করে দেব। ডেকেছে কেন? ব্যাপারটা কি? এক জায়গায় আমার সঙ্গে যেতে হবে। কোথায়? বলছি, খুব তৃষ্ণা লেগেছে, দাঁড়াও পানি খেয়ে নিই। খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে। ঠান্ডা পানি এখানে কোথায় পাবে? পাবো, ওষুধের দোকানগুলিতে ফ্রিজ থাকে, ওরা ঠান্ডা পানি রাখে। মিষ্টি করে চাইলে দেয়। এসা এত মিষ্টি করে পানি চাইলো যে ফার্মেসির ছেলেটি বলল, আপা বসুন, আমি পানি দিচ্ছি। বসবো না, এক জায়গায় যেতে হবে। এসা পানি খেলো অনেক সময় নিয়ে, যেন পানি না চা। সে খাচ্ছে। তার কপাল খুব সূক্ষ্ম ঘাম, ঠোঁট দুটো ফ্যাকাশে, কিছু একটা নিয়ে সে মনে হচ্ছে খুবই চিন্তিত। আমি বললাম, আমরা কোথায় যাব? মগবাজারের দিকে।
ব্যাপারটা কি? বলবো, যেতে যেতে বলবো। একটা রিক্সা নাও। রোগা দেখে একজন রিক্সাওয়ালা নেবে যে খুব আস্তে আস্তে যাবে। যত দেরিতে পৌঁছানো যায় ততই ভালো। আমার ভয় করছে। কোন রিক্সাওয়ালা মগবাজারে যেতে রাজি হলো না? কেউ। যেখানে নাকি বিরাট গন্ডগোল হয়েছে, বাস পুড়েছে, পুলিশের জিপ পুড়েছে, দোকান ভাঙচুর হয়েছে, একটা ঘড়ির দোকান লুট হয়েছে, পুলিশের গুলিতে দুজন নাকি মারাও গেছে। নির্ঘাত মাসুমের কাণ্ড। একটা কিছু সে নিশ্চয়ই ঘটিয়েছে, তবে মজার ব্যাপার হচ্ছে মগবাজারে এত বড় কাণ্ড ঘটলো তার কোনো ছাপ এখানে নেই। দিব্যি দোকানপাট খোলা, ব্যবসা বাণিজ্য চলছে। এক বুড়ো রিক্সাওয়ালাকে পাওয়া গেল, সে সম্ভবত মগবাজারের গন্ডগোলের কথা জানে না, ভাড়াও চাইছে কম। বুড়ো রিক্সাওয়ালাগুলো খুব কম ভাড়া চায়। এত কষ্ট করে রিক্সা টানে, শেষ পর্যন্ত 2 টাকা বাড়তি দিতে হয়। তারপরেও মনে হয় অনুশোচনা মনে গেঁথে যায় বুড়ো লোকটাকে কষ্ট দেবার জন্য। এসা বলল, হুড নামিয়ে দাও, হাওয়া খেতে খেতে যাই। রিক্সাওয়ালা এতই কমজোরি যে হুড নামাতে গিয়েও সে পরিশ্রমে হাঁপাচ্ছে। আমি হালকা গলায় বললাম, তোমার কবিতার বই চলছে কেমন? এসা অবাক হয়ে বলল, কি কবিতার বই? মাসুম বলল, কি একটা কবিতার বই নাকি বের হয়েছে, জনে জনে সে বই জোর করে বিক্রি করছো। এসে তরল হেসে বলল, হেসে উঠল, হাসতে হাসতেই বলল, মাসুমটা এত মিথ্যা কথা বলে কেন? ওর লাভটা কি? কি আনন্দ পায়? বই তাহলে বের হয়নি? না, তবে একদিন নিশ্চয়ই হবে। আমার প্রথম বইটার নামও ঠিক করে রেখেছি। নাম জানতে চাও? না, না চাইলেও বলছি। নাম হচ্ছে রজনী। নামটা কেমন? আমি তার উত্তর না দিয়ে বললাম, আমরা কোথায় যাচ্ছি সেটা বলো। বলছি। 1 মিনিট লাগবে বলতে। তার আগে বলো রজনীর নামটা কেমন? শরৎচন্দ্র মার্কা। আমারও তাই মনে হয়। তবে প্রথম কবিতার নামে বইটার নাম। প্রথম কবিতার নাম হচ্ছে রজনী। ভরা দুপুরের রোদে হাঁটলে আমার কেন জানি মনে হয় এটা দুপুর না, গভীর রাত। কড়া রোদটাকে একসময় মনে হয় চাঁদের আলো। ওই নিয়ে লেখা। খুব সুন্দর হয়েছে। সুন্দর হলে তো ভালোই। বলবো কয়েকটা লাইন, শুনবে? না। আহ, শোনো না। ভালো না লাগলে তো অনেক কিছুই করো। এই কাজটা, আহ, এই যে তুমি তোমার অসুস্থ বাবাকে ফেলে আমার সঙ্গে যাচ্ছ, নিশ্চয়ই ভালো লাগছে না। তবু তো তুমি যাচ্ছ। কি যাচ্ছ না? কোথায় যাচ্ছি সেটা বলো। এরশা তা বলল না। নিচু গলায় তার রজনী কবিতা আবৃত্তি করতে লাগলো। তার গলা ভার ভার হয়ে এলো। মনে হচ্ছে তার চোখে জল টলমল করছে। তার কবিতায় নিশ্চয়ই এমন কিছু দুঃখের ব্যাপার নেই। অন্য কোনো দুঃখের কান্না সে কবিতা বলার ফাঁকে কেঁদে নিচ্ছে। আমি ঈশার হাতে হাত রাখলাম। অনেক দিন পর ঈশার সঙ্গে আমার দেখা হয়। তার হাতে হাত রাখার মতো সুযোগ প্রায় কখনোই হয় না। ঈশা কবিতা আবৃত্তি থামিয়ে রুমাল দিয়ে চোখ মুখ মুছে বলল, মানুষ হিসেবে তুমি বেশ অদ্ভুত। এতক্ষণ পর তুমি আমার হাতে হাত রাখলে, তাও ধরলে না। উম, তাও ধরলে বাহাত। আমি চমকে হাত সরিয়ে নিলাম। এসে ফিসফিস করে বলল, হাত সরিয়ে নিও না। আমি জানি আজই শেষ। আর কোনোদিন তুমি আমার হাতে হাত রাখবে না, পাশাপাশি হাঁটবো না। এর মানে কি? এর মানে কিছুই না, এমনি বললাম। আমরা এসে গেছি, রিক্সা ছেড়ে দাও। এখান থেকে হেঁটে হেঁটে যাব। স্ট্রিট লাইন নেই। রাস্তায় গন্ডগোলের জন্য হয়তো অতিরিক্ত ফাঁকা। আমার নিজেরই ভয় ভয় লাগছে। এশার কেমন লাগছে কে জানে? তার ভাবভঙ্গিতে কিছু প্রকাশ পাচ্ছে না। আমরা মূল রাস্তা ছেড়ে একটি গলির ভিতরে ঢুকে পড়লাম। এশা আমার হাত ধরে ছোট পা ফেলছে। একসময় সে থমকে দাঁড়িয়ে বলল, আমার জীবনটা খুব কষ্টে কেটেছে। ছোটবেলায় বাবা মরে গিয়েছিল, মা আবার বিয়ে করলেন। মার সঙ্গে নতুন সংসারে চলে এলাম। অচেনা অজানা একজন নির্বোধ মানুষকে বাবা বলে রাখতে লাগলাম। নতুন সংসারে 3টা ভাই বোন জন্মের পর মা মারা গেলেন। আমার অবস্থাটা চিন্তা করে দেখো। এমন একটা সংসারে বড় হচ্ছি যার সঙ্গে আমার কোনো যোগ নেই। বুঝলে বীরু, খুব ছোটবেলা থেকে আমি স্বাধীনভাবে বড় হতে চেয়েছি। নিজেকে অন্যরকম করতে চেয়েছি। মেয়েরা ছেলেদের চেয়ে আলাদা এটা আমি কখনো মেনে নিতে চাইনি। সহজভাবে মিশেছি ছেলেদের সঙ্গে। চমৎকার কিছু ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছে। সেই সঙ্গে কিছু আজেবাজে ধরনের ছেলের সাথেও আমার পরিচয় হয়েছে। এসব চুপ করলো, বড় করে শ্বাস টানলো। আমার যে হাত এতক্ষণ ধরেছিল সেই হাত ছেড়ে দিয়ে ফিসফিস করে বলল, আমার পেটে একটা বাচ্চা আছে, তাকে নষ্ট করে ফেলতে হবে। আমার একা খুব ভয় লাগছে। তুমি অল্প কিছুক্ষণ আমার সঙ্গে থেকো। যদি মরে টরে যাই তুমি বাসায় খবর দিও। এই জন্য তোমাকে নিয়ে এসেছি। এসব কথাগুলি বলল খুব সহজ ভঙ্গিতে।
যেন খুবই সাধারণ একটা খবর দিচ্ছে। কথা শেষ করে ছোট্ট নিঃশ্বাস ফেলল। গাঢ় বেদনার কোনো ছায়া সেই নিঃশ্বাসে নেই। আমি দাঁড়িয়ে আছি একটা ক্লিনিকের সামনে। এসে আমাকে বাইরে দাঁড়া করিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ল। একসময় কালো মোটা একজন নার্স আমাকে ডেকে বলল, আমাদের ওয়েটিং রুম আছে, আপনি ভেতরে এসে বসুন, সময় লাগবে। আমি রাত 11টা পর্যন্ত বসে রইলাম। রাত 11টা একজন ডাক্তার এসে বললেন, আপনি এখন চলে যেতে পারেন, রোগী ভালো আছে, ঘুমোচ্ছে, আজ রাতটা এখানে থাকতে হবে। আমি বললাম, রোগীকে কি একটু দেখতে পারি? হ্যাঁ পারেন, আসুন আমার সঙ্গে। এসে চোখ বন্ধ করে শুয়ে আছে। কম পাওয়ারের একটি টেবিল ল্যাম্প তার মাথার কাছে। সে আলোয় কি সুন্দরী না লাগছে তাকে। মাথার পাশের জানালাটা খোলা, সাদা ধবধবে পর্দা থরথর করে কাঁপছে। জানালার ওপাশে বিপুল অন্ধকার। আমি নিচে হয়ে এশার হাত স্পর্শ করলাম। আমি কোনোদিন এশার হাতে হাত রাখবো না, এশা এই কথাটা ঠিক বলেনি। আমি আবার তাকে ছুঁয়েছি। নার্স অদ্ভুত চোখে আমাকে দেখছে। আমি বললাম, সিস্টার, আমি কি এখানে কিছুক্ষণ বসতে পারি? আমি চুপচাপ বসে আছি। আকাশে মেঘ ডাকছে, জানালার পর্দা কাঁপিয়ে ঠান্ডা বাতাস আসছে। ঝমঝম শব্দ হচ্ছে। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। নিশ্চয়ই আজ সারা রাত প্রবল বর্ষণ হবে। আমি বসেই আছি। রাত বাড়ছে। আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? আমি জানি না। মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সবকিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু সে পারে না। তাকে অপেক্ষা করতে হয়। কিসের অপেক্ষা? তাও সে ভালো মতো জানে না।